প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নমুনা প্রশ্নপত্র সম্পর্কে কীরকম প্রশ্ন হবে এবং নম্বর যে বিভাজন রয়েছে এবং তোমাদের যে জীবন ও জীবিকা বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সম্পর্কে আমরা আজকের ভিডিও থেকে জানার চেষ্টা করব। শুরুতে যদি দেখি আমরা যে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয় যে কিভাবে একজন শিক্ষক যিনি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন প্রশ্ন করবেন। বার্ষিক মূল্যায়নের জন্য নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে প্রশ্ন প্রণয়ন করতে হবে। প্রতিটি অভিজ্ঞতা থেকে প্রশ্ন থাকতে হবে। বিষয়ভিত্তিক নির্দেশনা উল্লিখিত মানবন্টন ও ধরন অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে সরাসরি পাঠ্যপুস্তক থেকে লাইন উল্লেখ করে প্রশ্ন দেওয়া যাবে না। এমন প্রশ্ন করতে হবে যেন উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে ভেবেচিন্তে চিন্তা করতে হয়। এমন প্রশ্ন করতে হবে যেন উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে ভেবে বা চিন্তা করতে হয়। তবে অপশনের ক্ষেত্রে একটি সঠিক উত্তর থাকবে, একের অধিক উত্তর রাখা যাবে না। কোনো প্রশ্নে নাবোধক উত্তর চাওয়া হলে সেটির ক্ষেত্রে উল্লিখিত শব্দটি গাঢ়, বোল্ড এবং নিচে দাগ আন্ডারলাইন দিতে হবে যাতে শিক্ষার্থীর নজর এড়িয়ে না যায়, যেমন কোনটি পরিত্যাজ্য, কোনটি নয় ইত্যাদি ক্ষেত্রে। এক কথা উত্তর ক্ষেত্রে প্রশ্নটি এমনভাবে করতে হবে যেন এক বা দুই শব্দে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে। জ্ঞানমূলক বা তথ্য নির্ভর প্রশ্ন হতে পারে। এখানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না এক কথা উত্তরের ক্ষেত্রে। এদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন উত্তর সংক্ষিপ্ত হয় এবং সকল শিক্ষার্থী প্রায় একই ধরনের উত্তর প্রদান করে এমন প্রশ্ন হতে হবে। জ্ঞানমূলক ও অনুধাবনমূলক, এখানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। গ নম্বর যে প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে কোনো দৃশ্যপট উল্লেখ করার প্রয়োজন নেই। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ব্যাখ্যা উদাহরণের আলোকে যেন উত্তর প্রদান করতে পারে এমন হতে হবে। এখানে 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। শিক্ষার্থী ইতিমধ্যে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যেসব অভিজ্ঞতা সম্পন্ন করেছে তার আলোকে ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর প্রশ্ন করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রশ্ন যাতে হুবহু মিলে না যায়, অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কার্যক্রমের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে উত্তর দিবে। তবে উদাহরণের পুনরাবৃত্তি হবে না, সম্পূর্ণ নতুন পরিস্থিতি বা ভিন্ন ধর্মী প্রেক্ষিত হতে হবে। এখানে 60টি প্রশ্ন থেকে 5টি উত্তর করতে হবে। এভাবেই তোমাদের যে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো যিনি সাবজেক্ট টিচার রয়েছেন তিনি এগুলো মেনে চলবেন। এবার আসো তোমাদের যে তোমাদের জীবন জীবিকা বইয়ের যে সিলেবাস সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতে যদি আমরা দেখি যে আর্থিক ভাবনা অভিজ্ঞতা বা অধ্যায় আর্থিক ভাবনা, এটা রয়েছে পৃষ্ঠা 1 থেকে 29 এবং দুই নম্বরে রয়েছে উদ্যোক্তা হিসেবে যাত্রা, এটা 30 থেকে 60 পৃষ্ঠা এবং 3 নম্বরে রয়েছে স্বপ্নের ক্যারিয়ার সাজাই, এটা 61 থেকে 90 পৃষ্ঠা। এটা হচ্ছে তোমাদের জীবন জীবিকা বইয়ের যে সিলেবাস। তাছাড়া মূল্যায়ন যে কাঠামো, তোমাদের যে শিক্ষণকালীন যে 30% মূল্যায়ন এবং সামষ্টিক 70, এই 100 নম্বর পরীক্ষা তোমাদের সম্পন্ন করতে হবে। এবার আসো শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটা কীভাবে হবে, যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে নমুনা হিসেবে দেওয়া হয়েছে, যেমন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 6 থেকে 7, 22 থেকে 23 একক কাজ এবং এই জাতীয় কাজ, অর্থাৎ তোমাদের বইয়ের 6 থেকে 7 এবং 22 থেকে 23 পৃষ্ঠা থেকে এই শিক্ষণকালীন কাজটা যিনি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন তিনি সম্পূর্ণ করবেন। এবং ব্যবহারিক কাজ হিসেবে তোমাদের পাঠ্য বইয়ের 27 থেকে 28 এবং অন্যান্য জাতীয় কাজ আছে, সেখান থেকে এই কাজগুলো করবেন। এর জন্য তোমরা পাবে 10 নম্বর। এছাড়া রয়েছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। এখানে প্রকল্প বা প্রজেক্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 57, 88 থেকে দেওয়া আছে, অর্থাৎ তোমাদের বইয়ের 57 পৃষ্ঠা এবং 88 থেকে এই কাজগুলো দেওয়া হবে। অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 43 থেকে 49, 51তে দেওয়া একক কাজ এবং অন্যান্য কাজ, অর্থাৎ তোমাদের বইয়ের যে একক কাজগুলো দেওয়া আছে 43 থেকে 51 পৃষ্ঠা এবং 43 থেকে 29 পৃষ্ঠা যে কাজগুলো আছে অনুসন্ধানমূলক কাজ, সেই কাজগুলোর মাধ্যমেই তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন করা হবে। আর এটা করতে পারলে তোমরা পাবে 10 নম্বর। এছাড়া রয়েছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, যেমন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 58, 63, 65, 69, 75, 86 দেওয়া এই জাতীয় কাজ, অর্থাৎ তোমাদের বইয়ের 58, 63, 65, 69, 75 এবং 86 এই পৃষ্ঠাগুলো থেকে তোমাদের যে শ্রেণীর কাজগুলো রয়েছে এখানে দেখবে যে একক কাজ, দলগত কাজ আছে এবং ছক পূরণের বিষয় রয়েছে এবং বক্স পূরণ বা ফ্লোট চার্ট বা আঁকাআঁকি ধরনের কাজগুলো রয়েছে, এখান থেকে তোমাদের এই কাজগুলো দেওয়া হবে। তাহলে এর জন্য পাবে তোমরা 10 নম্বর। এবার আসি আমরা যে সামষ্টিক মূল্যায়ন এবং প্রশ্নের ধারা মান বন্টন, অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা বা মান বন্টন কীরকম হবে সেই সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। শুরুতে যদি আমরা দেখি যে এখানে তোমাদের জন্য নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে এবং এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর, এই দুই ধরনের প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি এবং 15টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তুমি 1 নম্বর পাবে এবং 15টি প্রশ্নের জন্য 15 নম্বর পাবে। এক কথায় উত্তর এখানে 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, 10টি প্রশ্নের জন্য 10 নম্বর তুমি পাবে। এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখন সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে এবং 10টি প্রশ্নের মধ্যে 10টির উত্তর করতে হবে এবং এর জন্য
2 নম্বর করে তুমি 10 দুগুণে 20 নাম্বার, এখানে 20 নাম্বার তুমি পাবে। এছাড়া রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। রচনামূলক প্রশ্ন এখানে 5টি থাকবে, 5টি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 3টি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তরে তুমি পেতে পারো 15 নম্বর, 5 করে। এছাড়া রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। এখানে 60টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে 5টি এবং প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাচ্ছ 8 নম্বর করে। 5টি প্রশ্নের উত্তরে তুমি পাচ্ছ 40 নম্বর। এ হচ্ছে মোট 100 নম্বর। তো 100 নম্বর মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70-এ কনভার্ট করে কিন্তু পরবর্তী সময়ে তোমার জিপিএ নির্ধারণ করা হবে। এবার আসো আমরা এই বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই যে কী ধরনের প্রশ্ন হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষায়। তো আমরা যদি দেখি যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 নমুনা প্রশ্নপত্র, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম, পূর্ণমান 100। তো এখানে আমরা শুরুতে দেখছি যে ক বিভাগ নোটভিত্তিক। সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো 1 থেকে 15 পর্যন্ত, প্রতিটি প্রশ্নের মান সমান। এখানে 15 নম্বর দেওয়া আছে। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে, একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোনো বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এখানে 4টি অপশন আছে। ক নিজের আগ্রহ ক্ষমতা, খ পেশা বৃত্তি ও কাজ, ক দক্ষতা ও অভিজ্ঞতা, ঘ লক্ষ্য পরিকল্পনা নির্ধারণ। এখানে 4টি অপশন থেকে সঠিক যে উত্তরটি থাকবে সেটি তুমি অবশ্যই তোমার খাতায় লিখতে হবে। প্রশ্নের পরেই তুমি লিখে সেই তার উত্তরটি খাতায় লিখবে, লিখেই তুমি তোমার উত্তর সম্পন্ন করবে। 2 নম্বর প্রশ্ন, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল কেরিয়ার গঠন বাধাগ্রস্ত হয় কেন? এভাবেই তোমার 15টি প্রশ্ন থাকবে এমসিকিউ। এরপরে যদি দেখি আমরা যে এক কথায় উত্তর, এখানে 16 থেকে 25 এর মধ্যে এই এক কথায় উত্তরের প্রশ্নগুলো রয়েছে। এক কথায় প্রশ্নগুলো রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। যেমন একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কী বলে? বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি? সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কী থাকে? পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো। অর্থাৎ এভাবে এক কথা উত্তর থাকবে। এই এক কথায় তুমি উত্তরটা এক বাক্যেই লিখবে। এর জন্য 10টি প্রশ্নের জন্য তুমি 1 নাম্বার করে, প্রতিটি প্রশ্নের উত্তরে তুমি 1 করে 10 পাবে। এরপর রয়েছে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর এখানে 1 থেকে 10, প্রতিটি প্রশ্নের মান 2। যেমন প্রথম প্রশ্ন, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপসমূহের একটি ফ্লোচার্ট দেখাও। রীতিপণ্য বলতে কি বোঝায়? মূলধনী পণ্য কাকে বলে? মূলত এই ধরনের প্রশ্নগুলো আমাদের যে আগের পূর্বের যে সৃজনশীল প্রশ্ন কাঠামো ছিল, সেই সৃজনশীলের যে অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বর, সেটার আলোকে কিন্তু এই প্রশ্নটা আমরা এখানে দেখছি যে সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তর তোমাকে সেভাবেই করতে হবে। এরপরে রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। নিচের প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দাও। 5টি দিকে যে কোনো 3টি, এখানে 5টি প্রশ্ন থাকবে এবং 3টি প্রশ্ন উত্তর করতে হবে। যেমন জমির আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান কি? সংক্ষেপে লিখো। জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজসমূহের ধারাবাহিক বর্ণনা লিখো। 2 নম্বর প্রশ্ন, তোমার পরিবারের আয়ের খাতসমূহ চিহ্নিত করো। আয়ের খাতসমূহের আলোকে প্রত্যক্ষ আয় এবং পরোক্ষ আয়ের উপখাতসমূহ চিহ্নিত করো। এভাবেই তোমার 5টি প্রশ্ন থাকবে রচনামূলক দৃশ্যপটবিহীন, যেখান থেকে তোমাকে 3টি প্রশ্ন উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 5 করে, 3 5 15। এরপর রয়েছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে নিচের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো উত্তর দাও। 60টি থেকে 5টির প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এখানে আমরা যদি দেখি, এটা মূলত সৃজনশীলের মতোই প্রায় উদ্দীপকটা। যেমন তোমাদের পরিবারের জন্য 1 মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণী তৈরি করতে বলেছে। বিবরণীতে তোমার পরিবারের আয়, ব্যয় এবং সঞ্চয় এই 3টি খাতের আওতায় বিভিন্ন উপখাত থাকবে। এই খাত উপখাত সমূহের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করে তোমার পিতাকে জমা দিবে। এর জন্য নিচের প্রশ্নগুলো উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো। প্রশ্নগুলো হচ্ছে, যেমন তোমার পরিবারের বিভিন্ন খাত অনুযায়ী সম্ভাব্য আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই আয় ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। খ পরিবারের এই সম্ভাব্য আয় ব্যয় এবং সঞ্চয়ের আলোকে একটি পারিবারিক বাজেট তৈরি করবে। অর্থাৎ এই উদ্দীপকের আলোকে এখানে 2টি প্রশ্ন রয়েছে এবং 2টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই প্রশ্নটার জন্য 4 নম্বর এবং ক এর জন্য 4 এবং খ এর জন্য 4, এই মোট 8 নম্বর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের 2টা প্রশ্নের জন্য 8 নম্বর এবং এখানে এইভাবে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 60টি থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্টস করো আর তোমাদের মতামত আমাদের জানিয়ে দিও। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।